আবারও হাসিম দাদা জলের নিচে ডুব দেন। এভাবে একটার পর একটা ড্রাম লাগাতে থাকেন। কাজটা যেন এক যুদ্ধ। প্রায় 3 ঘন্টা পর প্রায় 40টা ড্রাম লাগানো শেষ হয়। হাসিম দাদা ভীষণ ক্লান্ত। দাদা, আর মাত্র 10টা ড্রাম বাকি। তুমি এবার উঠে এসো, তোমার শরীর আর চলছে না। বাকি কাজটা আমরা চেষ্টা করে দেখি। না, যে কাজে আমি শুরু করেছি সেটা আমি শেষ করব। মাঝপথে হাল ছেড়ে দেওয়া আমার রক্তে নেই। আর কয়েকটা মাত্র। আমার দম হয়তো ফুরিয়ে আসছে, কিন্তু স্কুলের আশা আমি ফুরাতে দেব না। শেষ 10টা একেবারে লাগাতে হবে। তোরা সবাই তৈরি থাক, এটা শেষ ডুব। হাসিম দাদা শেষবারের মতো ডুব দেন। এবার অনেকক্ষণ সময় কেটে যায়। জল থেকে কোনো বুদবুদও ওঠে না। দড়িটাও স্থির থাকে। দাদা, দাদা তো আর উঠছে না। রফিক ভাইয়া, দাদা কি বিপদে পড়েছে? দাদা কোথায় গেল? সর্বনাশ, চাচা কি কোনো বিপদে পড়লেন? তার দম ফুরিয়ে গেল না তো? চলো আমরা সবাই ঝাঁপ দেই, আর অপেক্ষা করা ঠিক হচ্ছে না। থামো, সবাই থামো, তাড়াহুড়ো করো না। দাদা, দাদা বলেছিল। ঠিক সেই মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটে। পুরো স্কুল ঘরটা একটা মৃদু কিন্তু জোরালো কাঁপুনি দিয়ে ধীরে ধীরে শব্দ করে জলের উপর ভেসে উঠতে শুরু করে। ওই দেখো, ওই দেখো, স্কুলটা ভাসছে। হাসিম দাদা পেরেছে, আমাদের স্কুলটা ভেসে উঠেছে। বাঁধের উপর থাকা শত শত মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখে টিনের চালের স্কুল ঘরটা একটা বিশাল জাহাজের মতো জলের উপর দুলছে। আর তার পাশে নিস্তেজ অবসন্ন অবস্থায় ভেসে উঠছেন হাসিম দাদা। চাচা, চাচা, আপনি ঠিক আছেন? কথা বলুন চাচা। আমি আমি ঠিক আছি। দেখ, তোদের স্কুল আর আর ডুববে না। আজিজ ও রফিক মিলে হাসিম দাদাকে প্রায় অচেতন অবস্থায় টেনে ভেলায় তোলেন। তিনি ক্লান্তিতে চোখ বুজেন, কিন্তু তার মুখে লেগে আছে এক বিজয়ের হাসি। আমার সাহসী ছাত্রছাত্রীরা সবাই এসে গেছো? বাহ, আমি তো ভেবেছিলাম এই বন্যায় হয়তো আর ক্লাসে নেওয়া যাবে না। আপা, আজ কি পড়াবেন? আমার তো বইগুলো সব ভিজে গিয়েছিল। দাদা ওগুলো রোদে শুকাতে দিয়েছে, কিন্তু পাতাগুলো সব ফুলে গেছে। আমার অঙ্ক খাতাটা পাওয়া যায়নি আপা, মনে হয় স্রোতে ভেসে গেছে। কোনো চিন্তা নেই, আজ আমরা কোনো বই থেকে পড়বো না। আজ আমরা আমাদের জীবন থেকে পড়বো, আমাদের চারপাশ থেকে পড়বো। বলো তো, এই যে আমাদের স্কুলটা জলের উপর একটা নৌকার মতো ভাসছে, এটা কার জন্য সম্ভব হয়েছে? হাসিম দাদার জন্য। ঠিক। তাহলে আজ আমরা আমাদের ডুবুরি দাদাকে নিয়ে একটা রচনা লিখব। যার লেখা সবচেয়ে ভালো হবে, সবচেয়ে আন্তরিক হবে, তাকে আমি আমার নিজের পক্ষ থেকে একটা নতুন খাতা আর একটা নতুন কলম উপহার দেব। আপা, আমি লিখবো। আমি তো সব নিজের চোখে দেখেছি। দাদা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য, আমাদের স্কুলের জন্য লড়াই করেছেন। আমি সব লিখবো। আমি লিখবো, আমার দাদা পৃথিবীর সেরা দাদা, তার চেয়ে সাহসী আর কেউ নেই। শিশুরা সবাই ভীষণ উৎসাহের সাথে তাদের ভাঙা স্লেটে পুরনো খাতায় লিখতে শুরু করে। বেশ কয়েকদিন পর বন্যার জল নামতে শুরু করে। শহর থেকে একজন তরুণ সাংবাদিক এসে হাসিম দাদার সাক্ষাৎকার নেন। দাদা, আপনার এই অসাধ্য সাধনের গল্প এখন সারা দেশের মানুষ জানে। খবরের কাগজে, টিভিতে সবাই আপনার কথা বলছে। আমাদের বলুন, এই বয়সে এসে এমন একটা অসম্ভবকে সম্ভব করার সাহস আর শক্তি আপনি ঠিক কোথায় পেলেন? সাহস তো আমি আমার নাতিদের চোখের জলে পেয়েছি বাবা। ওরা যখন ওদের স্কুলটা হারানোর ভয়ে আমার সামনে অজরে কাঁদছিল, তখন আমি স্থির থাকতে পারিনি। আমার মনে হয়েছিল এই স্কুলটা যদি ডুবে যায়, তাহলে শুধু একটা ঘর ডুববে না, এই পুরো গ্রামের ভবিষ্যৎটাই অন্ধকারে তলিয়ে যাবে। এই বাচ্চাগুলোর স্বপ্ন ডুবে যাবে। কিন্তু এটা তো ভয়ঙ্কর ঝুঁকির কাজ ছিল। আপনার বয়স হয়েছে, তার উপর নদীতে যা স্রোত ছিল, আপনার জীবন চলেও যেতে পারত।
জীবন তো একদিন চলেই যাবে বাবা। মেঘনার বুকেই আমার জন্ম, মেঘনার বুকেই হয়তো একদিন মরণ হবে। কিন্তু আমি যদি এই শিশুদের মনে শিক্ষার আলোটা জ্বালিয়ে রেখে যেতে পারি, তাহলে মৃত্যুর পরেও আমি 1000 বছর বেঁচে থাকবো এদের মধ্যেই। ঘর বাড়ি বন্যায় 1000বার ডুবতে পারে, আবার বানানোও যায়, কিন্তু শিক্ষা হলো আলো। এই আলো একবার নিভে গেলে পুরো সমাজটাই অন্ধ হয়ে যায়। আমি শুধু সেই আলোটা আমার শেষ শক্তি দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি মাত্র। আপনার মতো মানুষ আছে বলে হয়তো আজও মনুষ্যত্ব বেঁচে আছে দাদা। আপনার এই গল্প দেশের প্রতিটি মানুষকে, প্রতিটি শিশুকে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে শেখাবে। আমার কোনো অনুপ্রেরণার দরকার নেই বাবা। ওই যে দেখো, আমার স্কুলটা ভাসছে, আর ওর ভেতরে আমার নাতি নাতনিরা, আমার গ্রামের শিশুরা পড়াশোনা করছে। এর চেয়ে বড় শান্তি, বড় পুরস্কার আমার জন্য আর কিছু হতে পারে না। ওটাই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা।